এখানে C2H6O এই আণবিক সংকেতটি দ্বারা দুইটা যৌগের সংকেত লেখা গেছে। একটা হলো ইথানল, একটা হলো ডাইমিথাইল ইথার বা মিথক্সি ইথার। আবার দেখো C2H4O2 এই সংকেতটি দ্বারা দুইটা সংকেত লেখা যায়, যেমন CH3CH আর এটাকে লেখা যায় HCOCH3। একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর একটা হচ্ছে মিথাইল মিথানয়েড। ওকে, আবার দেখো বিউটিন 2 এই সংকেতটি দ্বারাও দুইটা সংকেত লেখা গেছে। এটার একটা হলো তোমার একদিকে সমস্ত হাইড্রোজেন গুলো, অন্যদিকে হচ্ছে মিথাইল মূলক, আর একটা হচ্ছে যে মিথাইল মূলক দুটি এবং হাইড্রোজেন পরমাণু দুটি পরস্পর বিপরীত দিকে আছে। আরেকটা সংকেত দেখো, টু হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এটা দ্বারাও দুইটা সংকেত লেখা গেছে। ঠিক আছে, একটাতে দেখা যাচ্ছে যে OH মূলকটি ডান পাশে, আর একটাতে দেখা যাচ্ছে যে OH মূলকটি বাম পাশে। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় আশা করি বুঝতে পেরেছো, সমানতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সংকেত দেখেই সমানতার সংজ্ঞা লিখব এবং ক্লাসিফিকেশনটা বলা যাবে। যেমন ধরো এইখানে যে সংকেতটা, এখানে একটা এই যৌগ দুটোর আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। একই রকম এই যৌগ দুটোর আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আবার এই যৌগ দুটির ক্ষেত্রে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই। কারণ কি, যে এখানে প্রত্যেকটা কার্বন, হাইড্রোজেন, কার্বন, মিথাইল মূলকের যে বন্ধন, এই বন্ধনগুলো এখানে যেরকম আছে এখানেও সেরকম আছে। শুধুমাত্র কি আছে, তাদের ত্রিমাত্রিক স্থানিক বিন্যাস বা সজ্জাতে মিথাইল মূলক এবং হাইড্রোজেন পরমাণুর সজ্জাটা ভিন্ন আছে। আবার এখানেও তাই, এই যৌগ দুটির যে সংকেত আর এটার যে আণবিক সংকেত সবই একই, আণবিক সংকেত একই এবং গাঠনিক সংকেত একই, শুধুমাত্র ত্রিমাত্রিক স্থানিক বিন্যাস ভিন্ন। অর্থাৎ OH ডান পাশে, এখানে OH বাম পাশে, বা এখানে হাইড্রোজেন বাম পাশে, এখানে হাইড্রোজেন ডান পাশে। অর্থাৎ এই যৌগটাকে তুলে এই যৌগটার উপর বসানো যায় না হুবহু, এরা পুরোপুরি উপরে স্থাপন যোগ্য নয়। এইটাকে যদি আমি সংক্ষেপে এই সংকেত দেখে সংজ্ঞা দিই তাহলে কেমন হয় বিষয়টা দেখো তো। যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত উভয়ই একই কিন্তু ত্রিমাত্রিক স্থানিক বিন্যাস, অর্থাৎ অণুতে উপস্থিত যে পরমাণু বা মূলকগুলি, এই পরমাণু বা মূলকগুলির সজ্জার ভিন্নতা রয়েছে। হ্যাঁ, এই সজ্জার ভিন্নতার জন্য এদের ভিতরে কি হয়েছে, ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়েছে। এই ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তনযুক্ত এই অণুগুলিকে একে অপরের সমাণু বলা হয়, আর অণুর এই বিশেষ ধর্মটাকে বলা হয় সমানতা। এখন সমানতাকে আমরা প্রধানত এইখান থেকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো গঠনগত সমানতা বা কাঠামোগত সমানতা, আর একটা হলো ত্রিমাত্রিক সমানতা। একটা হলো গঠনগত বা কাঠামোগত সমানতা, আর একটা হচ্ছে কি বললাম, স্টেরিক বা ত্রিমাত্রিক সমানতা। ঠিক আছে, তো এই গঠনগত বা কাঠামোগত সমানতা আবার 5 প্রকার, কখনো কখনো 6 প্রকার বলা হয়। তো সেই সমানুগুলো কি কি? এক নম্বরে হচ্ছে কাঠামোগত সমানতার যে শ্রেণীবিন্যাস সেটা লিখতেছি। কাঠামোগত সমানতা হচ্ছে তোমার এক নম্বরে হচ্ছে শিকল সমানতা, হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে অবস্থান সমানতা, 3 নম্বরে কার্যকরী মূলক সমানতা, 4 নম্বরে হচ্ছে মেটামরিজম, আর 5 নম্বরে হচ্ছে টোটোমারিজম। 6 নম্বরে তোমার মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতাও আছে, বাট আমরা ওই মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতাকে শিকল সমানতার ভিতরে আলোচনা করে দেব। ঠিক আছে, এটা হলো কাঠামোগত সমানতার শ্রেণী বিভাগ। আর এই যে স্টেরিক সমানতা বা ত্রিমাত্রিক সমানতা, এটা আবার 2 প্রকার।
স্টেরিক সমানতা কয় প্রকার? দুই প্রকার। স্টেরিক সমানতা এটা হচ্ছে দুই প্রকার। এই যে একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, এটাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানতা বা সিস্টেম সমানতা, আর এটা হচ্ছে আলোক সমানতা। তো আমরা আমাদের ক্লাস শুরু করবো আজকে কাঠামোগত সমানতা নিয়ে, এই জন্য এটা আপাতত অফ করে দিচ্ছি, কেমন? তো কাঠামোগত সমানতা কাকে বলা হয়? কাঠামোগত সমানতা হচ্ছে যদি কোনো যৌগের গাঠনিক সংকেত ভিন্ন হয়, গাঠনিক সংকেত ভিন্নতার জন্য যে সমানতার সৃষ্টি হয় তাকে কাঠামোগত সমানতা বলে। যেমন এই যে উদাহরণগুলো, এই যৌগগুলোর গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, আর গাঠনিক সংকেত ভিন্নতার জন্য ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন হয়ে গেছে, এই জন্য এরা একে অপরের কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। আর এই বিষয়টাকে সমানতা বলা হয়, এই সংজ্ঞাটা আমরা বললাম। এখন শুধু যদি পরীক্ষা আসে যে কাঠামোগত সমানতা কাকে বলা হয়, তখন কি বলবো? বলবো যে যদি কোনো অণুর গাঠনিক সংকেত ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয়, সবচেয়ে সংক্ষিপ্ত কথা, অণুর গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে বলা হয় কাঠামোগত সমানতা। ঠিক আছে, ওকে। এখন কাঠামোগত সমানতার উদাহরণ দিলাম, এই ক্লাসিফিকেশনে কি বলেছি? প্রথমে আছে শিকল সমানতা, তাই তো? দেখো তো, মিথেন এই যৌগটার কোনো সমান নাই, ইথেন এই যৌগটার কোনো সমান নাই, প্রোপেন এই যৌগটারও সমান নাই। কিন্তু আমরা যদি বিউটেন লিখি তাহলে এই বিউটেন দ্বারা আমরা দুইটা সমান লিখতে পারি। কি কি সমান লিখতে পারি? যেমন ধরো CH3 CH2 CH2 CH3, আরেকটা লিখতে পারি কি CH3 CH CH3 CH3। ওকে, এভাবে আমরা যদি পেন্টেন লিখি C5H12 তাহলে এটা দ্বারা আমরা তিনটা সমান লিখতে পারি, যেমন CH3 CH2 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 CH3। আবার লিখতে পারি আমরা CH3 CH CH3 CH2 CH3। আবার লিখতে পারি আমরা CH3 C CH3 CH3 CH3। এভাবে আমরা যদি হেক্সেনে চলে যাই, এরকম হেক্সেন দিয়েও কতগুলো সংকেত লেখা যাবে, হ্যাঁ, হেপ্টেন দিয়েও কতগুলো, অক্টেন দিয়েও কতগুলো। এই যে কোন একটা যৌগের আণবিক সংকেত একই, কিন্তু তার শিকলের গঠনের পার্থক্য হয়েছে। আণবিক সংকেত একই কিন্তু তার শিকলের গঠনের পার্থক্য হয়েছে। এখানে কি হয়েছে? এখানে একটা মুক্ত শিকল এবং সেটা সরল শিকল, এটার নাম হচ্ছে এন বিউটেন। এটা হচ্ছে একটা শাখায়িত শিকল, এটাকে বলা হয় 2-মিথাইল প্রোপেন। আবার পেন্টেনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে হচ্ছে এন পেন্টেন, এখানে আছে আইসোপেন্টেন, এখানে আছে নিওপেন্টেন, অথবা ইউকেটে বলতে পারেন যে এন পেন্টেন, আর এখানে কি বলবো 2-মিথাইল বিউটেন, এখানে 2,2-ডাইমিথাইল প্রোপেন। এই যে কোন যৌগের শিকলের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় শিকল সমানতা। ব্যাস, এটুকু করলেই হবে। কোন যৌগের মানে যে সমানতায় অণুর শিকলের গঠনের পার্থক্য হয় তাকে বলা হয় শিকল সমানতা। শিকলের গঠনের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে শিকল সমানতা বলে। একদম ছোট করে বলো, শিকলের গঠনের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে শিকল সমানতা বলে। ওকে, এখন এই শিকল সমানতা কোথায় ঘটে? অবশ্যই একই সমগোত্র শ্রেণীর ভিতরে। লক্ষ্য করো, এরা সবাই কিন্তু অ্যালকেন, বিউটেন অ্যালকেন, পেন্টেন অ্যালকেন, অর্থাৎ একই সমগোত্রের ভিতরে শিকল সমানতা সৃষ্টি হয়। একটু আগে আমরা যে উদাহরণ দিয়েছিলাম ওখানে কিন্তু সমগোত্র শ্রেণী ভিন্ন হয়ে গেছিল, একটা ছিল অ্যালকোহল, একটা ছিল ইথার। আবার ডান পাশে ছিল একটা ছিল তোমার কি ইথানোয়িক অ্যাসিড, আর একটা ছিল এস্টার, মানে সমগোত্র শ্রেণী আলাদা হয়ে গেছে। কিন্তু আমাদের এই জায়গায় যে সমগোত্র দুটো উৎপন্ন হয়েছে এই সমগোত্র কি আলাদা সমগোত্র শ্রেণী? না, একই সমগোত্র শ্রেণীর। এখানে যে তিনটে উৎপন্ন হয়েছে একই সমগোত্র শ্রেণীর। এইভাবে শুধু অ্যালকেন না, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল ইত্যাদি যত জৈব যৌগ আছে সকল জৈব যৌগের ক্ষেত্রেই আমরা যদি কার্যকরী মূলকটাকে ঠিক রেখে শিকলের ভিন্নতা নিয়ে আসি, শিকলের গঠনে ভিন্নতা নিয়ে আসি, অর্থাৎ মুক্ত শিকল অবস্থায় রাখি এবং কি করি তোমার শিকলটাকে পাল্টাই দিই, পরিবর্তন করে দিই, তাহলে শিকল সমানতা গঠন হয়ে যাবে। ধরো এটা যদি এখানে একটা অ্যালকোহল হতো, এখানে ওএইচ থাকতো, আবার ওই ওএইচটাকে আমি এখানেই রাখলাম কিন্তু শিকলটাকে পাল্টাই দিলাম, তখন কিন্তু এটা দুই রকম অ্যালকোহল হয়ে যেত। হ্যাঁ, কিন্তু দুই রকম অ্যালকোহল হলেও তারা অ্যালকোহল সমগোত্র শ্রেণীর, আবার ওই অ্যালকোহল মূলকটাও এক নম্বরে আছে, কিন্তু শিকলে ভিন্নতা হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা?
ধরো এখানে যদি আমি ওএস লাগাই দিই আর এখানে যদি আমি ওএস লাগাই দিই, তাহলে এই দুটাই কিন্তু অ্যালকোহল সমৃদ্ধ শ্রেণীর। ওকে, এবং এটার এক নম্বরে আছে ওএস, এটার এক নম্বরে আছে। কার্যকরী মূলকের অবস্থানেরও পরিবর্তন হয়নি, কিন্তু এইখানে অ্যালকোহলটা হচ্ছে সরল শিকল অ্যালকোহল আর এখানে অ্যালকোহলটা হচ্ছে শাখায়িত শিকল অ্যালকোহল। তার মানে এই দুটা সমান হচ্ছে পরস্পর শিকল সমাণু, অ্যালকোহলের শিকল সমাণু। এইভাবে অন্যান্য সমস্ত শ্রেণীরও শিকলের ভিন্নতা নিয়ে এসে তুমি কি করতে পারো, শিকল সমাণু তৈরি করতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম অ্যালকেনের ব্যাপারটা, তো ধরো এই যে বিউটেনে দুইটা সমাণু হয়েছে, পেন্টেনে তিনটা সমাণু হয়েছে, এভাবে হেক্সেনে হেপ্টেনে বিভিন্ন যৌগে বিভিন্ন সংখ্যক সমাণু হয়। বিভিন্ন যে অ্যালকেনের সদস্যগুলো কতগুলো সমানতা প্রদর্শন করতে পারে তার একটা ছোট নিয়ম দেখাই দিই আমি। সেটা হলো সিম্পল ব্যাপার, সেটা হলো C5H12, তারপরে হচ্ছে C6H14, C7H16, C8H18, C9H20 আর C10H22। এই যৌগগুলোর ক্ষেত্রে তুমি সমানতা মনে রাখবে এইভাবে যে এই তিনটা যৌগের কোনো সমাণু হয় না। মিথেন, ইথেন, প্রোপেন এদের কোনো সমাণু হয় না। তুমি যেভাবে লেখো একই হবে। আর বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন এই চারটা এবং হেপ্টেন এই চারটা যৌগের ক্ষেত্রে একটা সূত্র মেনটেন করতে পারো তুমি। সেটা কি? এরা সবাই 2 টু দি পাওয়ার 4 n-4 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1 এই সংখ্যক সমানতা প্রদর্শন করে যখন n এর মান হচ্ছে কার্বন সংখ্যা। কিরকম? যেমন ধরো এখানে C4 বিউটেনের ক্ষেত্রে যদি 4 বসাই তাহলে 4 - 4 মানে 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 1, তার মানে এর ক্ষেত্রে দুইটা। এর ক্ষেত্রে 5 - 4 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 1 মানে 3টা। আমরা এই দুটো দেখলাম একটু আগে। আর হেক্সেনের ক্ষেত্রে কয়টা হবে? 2 টু এখানে হলো 6 - 4 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4 প্লাস 1 মানে 5। হেক্সেনের ক্ষেত্রে হবে 5। হেপ্টেনের ক্ষেত্রে কয়টা হচ্ছে? এভাবে হেপ্টেনের ক্ষেত্রে হবে 9। হ্যাঁ, তুমি মিলাই দেখো। অক্টেনের ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে দেখি যে কি হয়। এখানে যদি 4 হয় 2 টু দি পাওয়ার 4, তাহলে তোমার 8 - 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। কিন্তু অক্টেনের হচ্ছে 18। সেই জন্য এই ক্ষেত্রে আমরা নতুন ফর্মুলাটা দিব 2 টু দি পাওয়ার n-4 প্লাস যেহেতু 16 আর 2 18 2 দিতে হবে, তাই না? এর ক্ষেত্রে পরীক্ষা করে দেখা যায় যে এর ক্ষেত্রে হলো 35টাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n-4 প্লাস 3। এর ক্ষেত্রে হচ্ছে 75টা, এর ক্ষেত্রে লেখা যায় 2 টু দি পাওয়ার n-4 প্লাস 11, কারণ এর ক্ষেত্রে 75টা, তাহলে এর ক্ষেত্রে হবে কত? 75। এর ক্ষেত্রে হলো 35টা আর এর ক্ষেত্রে হলো 18টা। এইটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তবে এইচএসসি তে না হলে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। যে অক্টেন কয়টা সমানতা প্রদর্শন করে, কয়টা সমানতা তৈরি করতে পারে? 18টি করতে পারে। ননেন কয়টা করতে পারে? 35টি। আর ডেকেন কয়টা করতে পারে? 75টি। তুমি এইভাবে মনে রাখতে পারো যে এখান থেকে এই পর্যন্ত সবাই হচ্ছে 2 টু দি পাওয়ার n-4, 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1। এটা হচ্ছে এই চারটার জন্য প্রযোজ্য, বিউটেন থেকে নিয়ে হেপ্টেন পর্যন্ত। আর অক্টেনের ক্ষেত্রে যায় এটা 2, ননের ক্ষেত্রে যায় এটা 3, আর ডেকেনের ক্ষেত্রে যায় এটা 11। আশা করি বুঝতে পেরেছো। তুমি যেভাবে পারো মনে রাখবা 2, 3, 5, 9, 18, 35 আর হচ্ছে 75। এইভাবে এই সংকেতগুলি দ্বারা এতগুলি সমাণু লেখা যায় এবং এতগুলি সমাণু গঠন করতে পারে। আমরা এই সমাণুগুলোর একটা ব্যবহারিক উদাহরণ দিই, খুব ইন্টারেস্টিং উদাহরণ। এই অক্টেনের ক্ষেত্রে অক্টেনে কতগুলো সমাণু দেখতে পেলাম আমরা? 18টি সমাণু। এর ভিতরে আমরা দুইটা সমাণু নিয়ে কথা বলি। দুইটা অক্টেনে কতগুলো সমাণু দেখতে পেলাম? 18টি অক্টেনে। হ্যাঁ, তাহলে অক্টেনে যে 18টি সমাণু আছে এর ভিতরে দুইটা সমাণু আমি লিখবো। একটা আগে অক্টেনটাকে লিখি, C8-16 আর 2-18। হ্যাঁ, তাহলে এটা দ্বারা কি লেখা যাবে? 18টি সমাণুর ভিতরে প্রথম সমাণুটা হবে শিকল, একদম সরল শিকল যৌগ, তাই না? এটার নাম হবে n অক্টেন। n অক্টেন 1 2 3 4 5 6 7 8, এটা হলো n অক্টেন। এর আরেকটা সমাণু হলো আইসো অক্টেন বলা হয় বাণিজ্যিক ভাবে, কিন্তু আসলে এটার ইউপ্যাক নাম হচ্ছে 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। ট্রাইমিথাইল পেন্টেন, এই যে 2,2,4
ট্রাইমিথাইল পেন্টেন। এটা কিন্তু এই C8H18 এর একটা সমাণু, ওই যে 18টা সমাণু তার ভিতরে একটা। এই দুটো সমাণুর গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? এটা হলো একটা নিম্নমানের জ্বালানি, এই অকটেন সরল শিকলটা। কারণ এটা যখন গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা হয় তখন দহন চেম্বারে এটা আংশিকভাবে দহন হয়, আর আংশিকভাবে দহন হওয়ার জন্য ইঞ্জিনে খটখট শব্দ হয়, যাকে আমরা নকিং বলি। আর যখনই আংশিক দহন হয় তখন কি হবে? বাই প্রোডাক্ট হিসেবে কার্বন মনোক্সাইড বের হবে, অর্থাৎ পরিবেশ দূষণ ঘটবে এবং জ্বালানির অপচয় হবে। আর যদি আমরা এর ক্ষেত্রে চিন্তা করি, এটা ব্যবহার করলে দেখা যায় যে এটা অত্যন্ত সুন্দরভাবে দহন বিক্রিয়া সম্পন্ন হয় এবং সম্পূর্ণ দহন বিক্রিয়া ঘটে, যার ফলে ইঞ্জিনে কোনো নকিং তৈরি হয় না, তারপরে তোমার জ্বালানির কোনো অপচয় হয় না, পরিবেশের কোনো দূষণ হয় না। তাহলে চিন্তা করো, দুইটা সমাণুর ভিতরে একটাতে উন্নত মানের জ্বালানি, আর একটা হচ্ছে উন্নত মানের জ্বালানি আইসো অকটেন, আর একটা হচ্ছে নিম্নমানের জ্বালানি যেটা সরল অকটেন বা এন অকটেন। হ্যাঁ, এই হলো একটা সমাণুর ব্যবহার নিয়ে আমরা কথা বললাম। এই বাই দা ওয়ে বলে রাখি যে এন অকটেনের বয়লিং পয়েন্ট হলো 125.5 ডিগ্রি সেলসিয়াস, আর আইসো অকটেনের বয়লিং পয়েন্ট হচ্ছে 99.5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা যাবো সেটা হলো অবস্থান সমানতাতে। এটার জন্য দেখো তো এই পেপারটা কেমন লাগে। এ হলো আচ্ছা C4H8, এটা হলো বিউটেন। এর জন্য আমি দুইটা সমাণু লিখতেছি, একটা হলো CH2 CH বন্ড CH2 CH3, আরেকটা হলো CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। ঠিক আছে, তার মানে বিউটিন এই আণবিক সংকেত দ্বারা দুইটা সমাণু লেখা যায়, একটা হলো বিউটিন 1 আর একটা হচ্ছে বিউটিন 2। আরেকটা দেখাই, ধরো C4H9O C4H10O C4H10O। হ্যাঁ, এটা দ্বারা কি লেখা যায়? CH3 CH2 CH2 CH2। আচ্ছা, ছোট করে দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তোমাদের আরেকটা সংকেত দেখে, ছোট সংকেত, ধরো C3H8O। এটা দ্বারা দুইটা সমাণু লিখবো, যেমন CH3 CH2 CH2OH। কার্বন কয়টা? 3টা, হাইড্রোজেন 3 4 5 6 7 8। হ্যাঁ, আরেকটা লেখা যায় CH3 CH3OH। এই যে আণবিক সংকেত, এই আণবিক সংকেতে তাহলে দুইটা সমাণু লিখেছি, এবং এই সমাণু দুইটাই অ্যালকোহল, শুধুমাত্র OH মূলকের অবস্থানের পার্থক্য। সেটা কোথায়? এটা আছে 1 নম্বরে, এটার নাম হচ্ছে প্রোপানল 1, এটার নাম হচ্ছে প্রোপানল 2। এই যে তোমার যে সমাণুগুলি দেখালাম, এই সমাণুগুলিতে মূলত কি ঘটেছে? এখানে হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন হয়েছে। এটা কিন্তু কার্যকরী মূলক, দ্বিবন্ধন। OH একটা কার্যকরী মূলক। হ্যাঁ, এরকম কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের জন্য যে সমাণু সৃষ্টি হয় তাকে অবস্থান সমানতা বলে। এক লাইনের সংজ্ঞা। অণুতে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে অবস্থান সমানতা বলে। কেমন? একটা জিনিস মনে রাখবা, এখানে পার্শ্ব মূলকের অবস্থান পরিবর্তন হবে না, সরি, পার্শ্ব শিকল আর পার্শ্ব মূলক বুঝো তো। পার্শ্ব শিকল হলো মিথাইল মূলক, ইথাইল মূলক, প্রোপাইল মূলক, এগুলোর জন্য শিকল সমান। আর পার্শ্ব মূলক বলতে যেমন এই যে OH মূলক, বা প্রতিস্থাপক হিসেবে ধরো তুমি ক্লোরো, ব্রোমো, অ্যামিনো, নাইট্রো। হ্যাঁ, এদের যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে অবস্থান সমানতা সৃষ্টি হবে। আবার যদি অ্যালকিন, অ্যালকাইন এই সমস্ত যৌগগুলিতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থানের পরিবর্তন হয় তাহলে অবস্থান সমানতা সৃষ্টি হবে। সুতরাং অবস্থান সমানতার সংজ্ঞা হলো কি, যে অণুতে কার্যকরী মূলক বা পার্শ্ব মূলকের অবস্থানের পরিবর্তনের জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে অবস্থান সমানতা বলে। এখানে যে উদাহরণগুলো দিয়েছি, ধরো এর ভিতরে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ। বিউটিন 1 এর জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, কিন্তু বিউটিন 2 করবে, আমরা পরে শিখবো। দেখেছো, অবস্থান সমানতার জন্য নতুন করে তার ভিতরে ক্যারেক্টার তৈরি হয়। একটা হলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না, একটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আবার ধরো এখানে এসে কি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ঘটে, সেটা হলো যে এই যে প্রোপানল 1, হ্যাঁ, এটা হলো তোমার ইউজের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন। সেটা এটা ইন্ডাস্ট্রিয়াল রসায়নে, তোমার ইন্ডাস্ট্রিতে কি করা হয়, জৈব দ্রাবক হিসেবে বহুল ব্যবহৃত প্রোপানল 1, এবং পাশাপাশি বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরিতেও প্রোপানল 1 ব্যবহার করা হয়।
আর প্রোপানল 2 এর অদ্ভুত ব্যাপার কি জানো, শুধুমাত্র OH তার অবস্থানের পরিবর্তনের জন্য এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। শুধু জীবাণুনাশক না, এটা পরিষ্কার কারক হিসেবে ব্যবহার করা হয়। যেমন তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে যে মহিলারা নেইল পলিশ দেয় না হাতে, এই নেইল পলিশ দেওয়ার পরে দেখা যায় 2-3 দিন পরে সামনের দিক থেকে ক্ষয়ে যায় আর এদিকে থেকে যায়, তখন নখগুলো অত্যন্ত বাজে লাগে। নেইল পলিশ দিলে যেমন সুন্দর লাগে, আবার একটু ক্ষয়ে যাওয়ার পর এটা বাজে লাগে, তখন এটাকে রিমুভ করার প্রয়োজন হয়। এই নেইল পলিশ রিমুভার হিসেবে এই আইসোপ্রোপাইল অ্যালকোহল বা এই তোমার প্রোপানল 2 এটার ইউজ আছে। অর্থাৎ সমানগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয়, বুঝতে পারতেছো অবস্থান সমানের ব্যাপার। হ্যাঁ, এবার আমরা যাব কার্যকারীমূলক সমানতা। ঠিক আছে, একদম প্রথমে আমি যে উদাহরণগুলো ব্যবহার করেছি এগুলো সবই ছিল কার্যকারীমূলক সমানুর। হ্যাঁ, কার্যকারীমূলক সমানুর সংজ্ঞা হচ্ছে এরকম যে কার্যকারী মূলকের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয়, মানে প্রত্যেকটাই একই রকম সংজ্ঞা। হ্যাঁ, একই কুমিরের বাচ্চা বারবার দেখাবো। এখানে বলেছি কি অন্যতে শিকলের ভিন্নতার জন্য, কার্বন শিকলের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে শিকল সমানতা বলে। তারপরে অন্যতে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে অবস্থান সমানতা বলে। এখানে কি বললাম, অন্যতে কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে কি বলা হয়, কার্যকরী মূলক সমানতা। এখন কার্যকরী মূলক সমানতা তো উদাহরণ আমি আগেই দিয়েছি যে একটা আণবিক সংকেতে দুইটা যৌগ লিখেছিলাম, একটা হলো ইথানল, একটা হলো ডাইমিথাইল ইথার। আবার ওইখানে লিখছিলাম একটা আণবিক সংকেতে দুইটা সংকেত লিখেছিলাম, সেটা হলো একটা হলো ইথানোয়িক অ্যাসিড, একটা হলো মিথাইল ইথানয়েড, টোটাল আলাদা যৌগ, তাই না? তো এই যে তোমার কোন একটা যৌগের সংকেত দেখে তুমি কিভাবে বুঝবা যে এটা কোন শ্রেণীর সমগোত্র হিসেবে সে লেখা যাবে, মানে এটা কোন শ্রেণীর সমগোত্র তৈরি করবে, মানে হ্যাঁ সেটা। অর্থাৎ কোন একটা যৌগ দেখে বুঝতে পারা যে এই যৌগটা দ্বারা কি কি সমগোত্র শ্রেণীর যৌগ লেখা যায়, তার জন্য আমরা কয়েকটা নিয়ম আমাদের বইতে উল্লেখ করেছি, সেগুলো একটু ধারাবাহিকভাবে দেখাতে চাচ্ছি কার্যকারীমূলক সমানতার উদাহরণ হিসেবে। হ্যাঁ, অনেক উদাহরণ দিব এখন। যেমন ধরো কোন একটা যৌগের যদি সংকেত হয় C4H10, তাহলে এটা দ্বারা কি সমন্বয় লেখা যাবে, এটা তোমরা সবাই জানো, এটা দ্বারা অবশ্যই অ্যালকেন সমন্বয় লেখা যাবে, তাই না? এখন এই সংকেতটা কোন সাধারণ সংকেতের সাথে মিল আছে, CnH2n+2 এর সাথে মিল আছে। সুতরাং আমরা বলতে পারি যে যদি কোনো অণুর সংকেত CnH2n+2 এই টাইপের হয় তাহলে ওইটা দ্বারা শুধুমাত্র অ্যালকেন সমগোত্র শ্রেণীর সংকেত লেখা যাবে, অ্যালকেন। আর যখন এই অ্যালকেন সমগোত্র শ্রেণী হবে তখন ও আবার শুধুমাত্র শিকল সমানতা প্রদর্শন করবে, আর কিছু না। আশা করি বুঝেছো। যদি আরেকটু সামনে আগাই তাহলে আরো বুঝতে পারবো। ধরো C4H8 নিলাম, এটা দ্বারা কি বোঝা যাবে, সবাই বলবে এটা হলো কার মতো সংকেত, CnH2n এর মতো। অর্থাৎ তোমাকে উদ্দীপকে যদি এটা দিয়ে দেয় তাহলে তুমি বুঝলে যে এটা হলো অ্যালকিন সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেতের সাথে মিল আছে। সুতরাং অ্যালকিন সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেতের মতো যদি হয় কোন যৌগের সংকেত, তাহলে ওই সংকেত দ্বারা অ্যালকিন তো লেখা যাবেই, আর কি লেখা যাবে, অ্যালকিন তো লেখা যাবেই, অ্যালকিন লেখা যাবে, আর লেখা যাবে হলো তোমার অ্যালকিন লেখা যাবে, আর হলো সাইক্লো অ্যালকেন লেখা যাবে। হ্যাঁ, সাইক্লো অ্যালকেন, সাইক্লো অ্যালকেন, সাইক্লো অ্যালকেন। যেমন এটা দ্বারা আমরা উদাহরণ দিয়ে দিই এখানে, যেমন অ্যালকিন দিয়ে তো আমরা লিখতে পারবো, আবার শিকল সমন্বয় লেখা যাবে, অবস্থান সমন্বয় লেখা যাবে। হ্যাঁ, যেমন ধরো CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 CH3, এটা হলো বিউটেন 1, একটু আগে দেখাইছি। তারপরে এটা লেখা যাবে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটা হলো বিউটেন 2। আবার শিকল সমন্বয় লেখা যাবে CH3 বন্ড ডাবল বন্ড C, এখানে CH3 দিয়ে দিলাম, এখানে CH2 CH3। হ্যাঁ, দেখো এই দুটো হচ্ছে অবস্থান সমন্বয়, আর এটা হচ্ছে কি শিকল সমন্বয়। তাহলে CnH2n দ্বারা আমার মূল উদ্দেশ্য হলো যে এটা দ্বারা কি সমগোত্র শ্রেণী লেখা যাবে, অ্যালকিন সমগোত্র শ্রেণী। এবার অ্যালকিন সমগোত্র শ্রেণী আবার কি সমতা প্রদর্শন করে এগুলো তো তোমরা জানো, যে অ্যালকিন সমগোত্র শ্রেণী হয় সে অবস্থান সমতা প্রদর্শন করবে না শিকল সমতা প্রদর্শন করবে। হ্যাঁ, ওকে। একইভাবে আমরা যদি এটাকে দ্বারা সাইক্লো অ্যালকেন লিখতাম তাহলে কেমন হতো, CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড। হ্যাঁ, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার সাইক্লোবিউটেন, তাই না? এটা হয়ে গেল সাইক্লোবিউটেন। ঠিক আছে, সাইক্লোবিউটেন হয়ে গেল। এরপরে আমরা এটাকে একটু চেঞ্জ করতে পারি ইচ্ছে করলে, যেমন CH3 এরকম করে দিতে পারি, CH2
এই যে এখানে আমাদের আছে কি সিএইচ আছে, তাই না? সিএইচ আছে, তাহলে এটা কি হয়ে গেল? মিথাইল সাইক্লোপ্রোপেন। তো এই হলো তোমার CnH টয়েসেন টাইপের কোন একটা সংকেত থাকলে সেই সংকেত দ্বারা আমরা লিখতে পারবো অ্যালকিন এবং সাইক্লোঅ্যালকেন। আবার ওই অ্যালকিন আর সাইক্লোঅ্যালকেনকে আবার ইচ্ছে করলে আরো সামনের দিকে আগাইতে পারবো। হ্যাঁ, আমরা সামনের দিকে আগাবো কম, আমরা শুধুমাত্র সমগোত্র শ্রেণী কি কি লেখা যায় সেটাই আমরা মেইনলি দেখাবো। হ্যাঁ, ওকে। এখন আমরা যাচ্ছি, যদি কোনো যৌগের সংকেত C4H6 হয় তাহলে ওটা অবশ্যই কার মতো হবে? CnH টয়েসেন -2, অর্থাৎ অ্যালকাইন সমগোত্র শ্রেণীর হবে। কিন্তু এটা দ্বারা তিন রকম লেখা যাবে। অ্যালকাইন তো লেখা যাবেই, আর লেখা যাবে কি? সাইক্লোঅ্যালকিন। সাইক্লোঅ্যালকিন আগেরটা লেখা গেছে সাইক্লোঅ্যালকেন, এটা লেখা যাবে সাইক্লোঅ্যালকিন। আর কি লেখা যাবে? ডাইইন শ্রেণীর যৌগ। ডাইইন, ডাইইন মানে দুইটা দ্বিবন্ধ। যেমন ধরো এটা দিয়ে যদি আমরা বোঝাই, তাহলে অ্যালকাইনটা তো বুঝেছো যে অ্যালকাইন বিউটাইন 1, বিউটাইন 2 এগুলো লেখা যাবে। আর এটা দ্বারা যদি সাইক্লোঅ্যালকিন লিখি সেটাও আমার মনে হয় বুঝেছো, সাইক্লোবিউটিন লেখা যাবে, তাই না? সাইক্লোবিউটিন লেখা যাবে, বুঝতে পেরেছো হয়তোবা। এই যে এরকম জাস্ট এই সাইক্লোবিউটিন। আবার যদি আমি চাই যে একটু পার্শ্ব শিকল দিয়ে দেবো তাহলে এরকম লেখা যাবে, হ্যাঁ, মিথাইল সাইক্লোপ্রোপেন। বাট তখন নাম্বারিং করতে হবে 1 2 3, ওই যে নাম্বারিং এর কথা মনে আছে? 3 মিথাইল সাইক্লোপ্রোপিন 1। এখন ডাইনটা কেমন লেখা যাবে? ডাইনটা হচ্ছে CH2 ডাবল বন্ড C ডাবল বন্ড CH বন্ড CH3। দেখো কার্বন 4টা আছে আর হাইড্রোজেন আছে কয়টা? 6টা। তাহলে এখানে কি নাম হয়ে গেছে এটা? যদি তুমি আগে বিউট লেখো তাহলে বিউট 1 2 ডাইইন, অথবা 1 2 বিউটাডাইইন, 1 2 বিউটাডাইইন, অথবা বিউট 1 2 ডাইইন। এই যে ডাইইন বললো, এটা হলো ডাইইন শ্রেণীর যৌগ। যদি কোনো যৌগে এরকম থাকে যে সেই যৌগটাতে অ্যালকাইনের সাথে মিল আছে, অ্যালকাইনের সাধারণ সংকেতের সাথে মিল আছে, তখন ওই যৌগটা দ্বারা তিন রকমের যৌগ লেখা যাবে। এক হচ্ছে অ্যালকাইন শ্রেণীর, দুই হচ্ছে সাইক্লোঅ্যালকিন শ্রেণীর, আর তিন হচ্ছে ডাইইন শ্রেণীর। এবার আমরা একটু সামনের দিকে আগাবো। সেটা হচ্ছে কি, যে যদি আমরা এই দিকটাকে এবার চেঞ্জ করি, এই দিকটাতে এই যে CnH টয়েসেন লেখা আছে এর সাথে যদি আমরা একটা অক্সিজেন লাগাই দিই তাহলে কি সমগোত্র শ্রেণীর সংকেত লিখতে পারবো আমরা? CnH টয়েসেন +2 এর সাথে একটা অক্সিজেন লাগাই দিলাম। যদি এর সাথে একটা অক্সিজেন লাগাই দিই তাহলে কেমন হবে? একটা উদাহরণ হবে হলো C4H10O। তোমাকে এরকম একটা উদ্দীপকের আণবিক সংকেত দিয়ে দিচ্ছে যে এই আণবিক সংকেত দ্বারা গঠিত এই যে সমাণুগুলো হয় তার এইটা লেখো। এখন তোমাকে তাকে জানতে হবে যে এইটা দ্বারা কি কি লেখা যায়। তো যখনই কোনো যৌগের সংকেত দেখে তুমি বুঝবা যে এই সংকেতটা CnH2+2O এই টাইপের, তাহলে মনে করবো যে এইটা দ্বারা কি লেখা যাবে? দুইটা সমাণু লেখা যাবে। এক হচ্ছে অ্যালকোহল আর দুই হচ্ছে ইথার। এক হচ্ছে অ্যালকোহল, দুই হচ্ছে ইথার। তাহলে অ্যালকোহলটা কি হবে? বিউটানল 1 ধরো, এরকম লিখতে। আমরা শুধুমাত্র এখন কি দেখাবো? সমগত শ্রেণীতে 9 OH বিউটানল লেখা যায়। আর ইথার যদি লিখি তাহলে C2H5O বন্ড C2H5, অর্থাৎ ডাইইথাইল ইথার। আমার মূল উদ্দেশ্য যে এই যৌগ এই সমগত শ্রেণীর সংকেতটি দ্বারা কি কি তোমার সমগোত্র লেখা যায়, মানে এই সাধারণ সংকেতটি দ্বারা কি কি সমগোত্র শ্রেণী লেখা যায়? অ্যালকোহল লেখা যায়, ইথার লেখা যায়। এবার তোমার এর উপরে ফার্দার প্রশ্ন হলো যে এই যে সমাণু দুটি লেখা যায় তার ভিতরে কোনটা সক্রিয়, কোনটা নিষ্ক্রিয়, কোনটাকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, কোনটাকে তোমার অন্য কাজে ব্যবহার করা হয়, বা আরো অন্যান্য বিভিন্ন রকম প্রশ্ন করা যেতে পারে। হ্যাঁ, কোনটা আলোক সাম্যতা প্রদর্শন করবে, কোনটা করবে না, ঠিক আছে? এরকম বিভিন্ন রকম প্রশ্ন। কাজে তোমাকে আগে এই সংকেত দেখে বুঝতে হবে যে এই সংকেত দ্বারা কি সমাণু লেখা যায়, তারপরে ওই সমাণুর উপরে প্রশ্ন উত্তর পরের কথা, তাই না? এলো ব্যাপার। তাহলে আমরা মনে রাখবো কি CnH টয়েসেন +2O টাইপের যদি কোনো যৌগ সংকেত দেয়া থাকে তাহলে আমরা ওটা দ্বারা বুঝবো হলো তোমার কি অ্যালকোহল আর ইথার শ্রেণী লেখা যায়। এইটা হচ্ছে সবচেয়ে বড়,
যদি সিএন এইচ টয়েস এন ও টাইপের হয়, অর্থাৎ অ্যালকিনের সাধারণ সংকেতের সাথে অক্সিজেন থাকে, তখন যে যৌগ পাওয়া যাবে সেরকম একটা যৌগ আগে লিখি, একটু বড় করে লিখতেছি এটা তোমার মনে রাখার জন্য। C4H কত 8O, এইরকম একটা আণবিক সংকেত দিল। এখন তুমি এটা দ্বারা কি কি সমবেত শ্রেণীর সংকেত লিখতে পারবে এটাকে আগে ডিসাইড করতে হবে, এবং এটাই হচ্ছে কার্যকরীমূলক সমতা। হ্যাঁ, এইটা দ্বারা কি কি দেয়া যায় দেখি আমরা। প্রথমত এটা দ্বারা দেয়া যাবে হচ্ছে অ্যালডিহাইড, অবশ্যই অ্যালডিহাইড। তারপরে কি দেয়া যাবে, কিটোন লেখা যাবে। তারপরে অসম্পৃক্ত অ্যালকোহল, অসম্পৃক্ত অ্যালকোহল, আর অসম্পৃক্ত ইথার। আপাতত এই চারটা মনে রাখো, যে C4H8O এই সমগোত্র এই সংকেতটা হচ্ছে CnH2SnO টাইপের। সুতরাং এই CnH2SnO টাইপের সাধারণ সংকেত দ্বারা অ্যালডিহাইড, কিটোন, অসম্পৃক্ত অ্যালকোহল, অসম্পৃক্ত ইথার লেখা যাবে। দেখি আমরা এটাতে উদাহরণ লিখি। এটাতে কি অ্যালডিহাইড লেখা যাবে, CH3 CH2 CH2 CHO, মানে বিউটানল লেখা যাবে, তাই না? কিটোন লেখা যাবে কি CH3 CO CH2 CH3, মানে বিউটানল 2 লেখা যাবে, তাই না? এটা দ্বারা কি লেখা যাবে, অসম্পৃক্ত অ্যালকোহল, মানে কি আগে একটা দ্বিবন্ধন দিয়ে নিবা তারপর অন্য কথা, ঠিক আছে? বাদ বাকিটুকু এইভাবে হিসাব করে দিয়ে দাও। হ্যাঁ, এটা একটা অসম্পৃক্ত অ্যালকোহল হয়ে গেছে। গুণে দেখো C4 আছে, H8 আছে, আর একটা অক্সিজেন রয়েছে। এরপরে আসছে হলো অসম্পৃক্ত ইথার। এই একই কেস, আগে একটা দ্বিবন্ধন দিয়ে নিবা। হ্যাঁ, দ্বিবন্ধন দিয়ে তারপরে তুমি ইথার লাগাই দাও, এই যে ইথার হলো, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল, এই C4H8O দ্বারা গঠিত সমগোত্র শ্রেণীগুলোর সদস্যদের নাম। যেমন এটা হলো অ্যালডিহাইড সমগোত্র শ্রেণী, এটা হলো কিটোন সমগোত্র শ্রেণী, এটা অসম্পৃক্ত অ্যালকোহল সমগোত্র শ্রেণী, এটা অসম্পৃক্ত ইথার সমগোত্র শ্রেণী। হ্যাঁ, এখানে একটা দ্বিবন্ধন হবে, এটা অসম্পৃক্ত ইথার সমগোত্র শ্রেণী। আশা করি বুঝতে পারতেছ। হ্যাঁ, এরপরে যদি আমরা যাই, সেটা হলো যদি এই CnH টয়েসেনের এখানে যদি আমরা একটা হাইড্রোজেন ঠিক রেখে অক্সিজেনকে বাড়াই দিই, তাহলে কি হবে? এরকম টাইপের যদি কোনো একটা যৌগ দেয়, এরকম সাধারণ সংকেতের সাথে মিল আছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? যেমন ধর একটা ছোট উদাহরণ দিই, C3H কি লেখা যাবে, H6, না H6O2। এটা দ্বারা কি লেখা যাবে? এটা দ্বারা লেখা যাবে দুইটা সমগোত্র শ্রেণী। সেটা হলো কি কি, দুইটা না তিনটা লেখা যাবে, তিনটা। কি কি? একটা হচ্ছে জৈব অ্যাসিড, অবশ্যই যেহেতু অক্সিজেন দুইটা আছে। আরেকটা কি লেখা যাবে, ইথার, অক্সিজেন এস্টার। হ্যাঁ, অক্সিজেন দুইটা থাকলে কি লেখা যায়, এস্টার। আরেকটা লেখা যাবে সেটা হলো অ্যালডল। তোমরা এখনো অ্যালডল পড়ো নাই, জাস্ট এক লাইনের সংজ্ঞা দিয়ে দিচ্ছি। যে যৌগের ভিতরে অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুইটা কার্যকরীমূলক থাকবে, তাদেরকে আমরা অ্যালডল বলবো। সিম্পল, শেষ। যে যৌগের ভিতরে অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুইটা কার্যকরীমূলকই থাকবে, ওই যৌগটাকে আমরা অ্যালডল শ্রেণীর যৌগ বলবো। তাহলে আমরা এখন দেখি C3H6O2 এটা দ্বারা এই তিনটা সমগোত্র শ্রেণীর উদাহরণ লেখা যায় কিনা। প্রথমে লিখি আমরা, যেহেতু কার্বন তিনটা আছে তাহলে এটা লিখে ফেলি। এটার নাম কি, প্রোপানোয়িক অ্যাসিড। এবার গুণে লিখি 1 2 3, এই তিনটা হাইড্রোজেন আছে, 6টা অক্সিজেন আছে, 2টা। ক্লিয়ার? তার মানে এটা হয়ে গেছে। এস্টার, এস্টারের জন্য কি করা লাগে, শুধুমাত্র অল্প একটু চেঞ্জ করে দিলে এস্টার হয়ে গেল। এই মিথাইল ইথানয়েড এস্টার হয়ে গেছে, মিথাইল ইথানয়েড এস্টার হয়ে গেছে, তাই না? এই যে কার্বন 3টা, হাইড্রোজেন 6টা, আর অক্সিজেন 2টা। ক্লিয়ার? এরপরে অ্যালডল। অ্যালডলের জন্য কি করব, জাস্ট CH3 CH এর সাথে একটা OH লাগাই দাও, আর এখানে CHO দিয়ে দাও, হয়ে গেল, তাই না? এটা একটা অ্যালডল হয়ে গেছে। যে এই যৌগটাতে একসাথে কি আছে, অ্যালডিহাইড এবং অ্যালকোহল মূলক, অর্থাৎ 2 হাইড্রক্সি প্রোপানল। কার্বন কয়টা আছে, 3টা। হাইড্রোজেন কয়টা আছে, 3টা, 6টা, আর 2টো অক্সিজেন। ঠিক আছে, এলে অ্যালডল শ্রেণীর যৌগ। এরপরে আসছি আমরা, যদি CnH টয়েসেন
-2 এর সাথে যদি অক্সিজেন থাকে 3টা, হ্যাঁ আমাদের বইতে সকল নিয়ম কানুন লেখা আছে, কোনো সমস্যা নেই। যদি CnH twice n -2 এর সাথে যদি অক্সিজেন থাকে 3টা, তাহলে কি করব? এই যে এটা, এর সাথে যদি অক্সিজেন থাকে 3টা, তাহলে কি করব? এইটা দ্বারা যেহেতু 3 অক্সিজেন বিশিষ্ট সমগোত্র শ্রেণী কারা, সেটা হলো অ্যালকানোইক অ্যানহাইড্রাইড, সংক্ষেপে লিখলাম অ্যানহাইড্রাইড লেখা যাবে, অ্যানহাইড্রাইড, এছাড়া আর কিছু লেখা যাবে না, তাই না? যেহেতু অক্সিজেন সংখ্যা অনেক বেশি আর অ্যানহাইড্রাইডে কেবল 3টা অক্সিজেন পরমাণু আছে। তাহলে একটা উদাহরণ দিই, এটার উদাহরণ কি দিব? ওই C4 দিলাম, H কত হয় তাহলে 4 দুগুণে 8 থেকে 2 গেল 6, আর O3 এটা দ্বারা কোন অ্যানহাইড্রাইড লেখা যায়? অ্যানহাইড্রাইড লেখা যায় ধরো C2H5, সরি, এটা দ্বারা লেখা যায় CH3CO bond O bond CO bond CH3। দেখো কার্বন 4টা আছে, হাইড্রোজেন 6টা, আর হচ্ছে অক্সিজেন 3টা অ্যানহাইড্রাইড। যেহেতু 2টা কার্বন আছে তাহলে এর নাম হচ্ছে ইথানোইক অ্যানহাইড্রাইড। এদিকে 2টা আছে ইথানোইক, তার মানে হলো ইথানোইক অ্যানহাইড্রাইড সমগোত্র শ্রেণী লেখা যাবে যদি তুমি দেখো যে কোনো যৌগের সংকেত CnH twice n -2 O3 এর সাথে মিল আছে। কোন একটা সংকেত দেওয়া হয়েছে উদ্দীপকে তোমার, সেটা কার সাথে মিল আছে? এই CnH twice n -2 O3 এই সাধারণ সংকেতটার সাথে মিল আছে, তাহলে এটা দ্বারা অবশ্যই অ্যানহাইড্রাইড লেখা যাবে। ঠিক আছে, এই গেল মোটামুটি তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে অ্যালকোহল, ইথার, জৈব অ্যাসিড, এস্টার, অ্যানহাইড্রাইড, অ্যালডল, এই সমস্ত লেখা সিস্টেম। এবার আমরা একটু যাব অ্যামিন আর অ্যামাইডের ক্ষেত্রে। অ্যামিন আর অ্যামাইডের ক্ষেত্রে কেমন হবে? যেহেতু অ্যামিনের ভিতরে কি বেড়ে গেছে, তোমার নাইট্রোজেন সংখ্যা বেড়ে গেছে, এই কারণে এর সংকেতটাতে সামান্য একটু পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? CnH twice n +3, আগে ছিল twice n +1 অ্যালকাইল মূলকে, তার থেকে 2টা হাইড্রোজেন বেড়ে গেছে, কারণ একটা অ্যামিনো মূলক NH2 তে কয়টা হাইড্রোজেন বেশি থাকে? 2টা, NH2 2টা হাইড্রোজেন, সেজন্য CnH twice n +1 না লিখে 3n। এইরকম যদি কোনো সমগোত্র শ্রেণীর কোনো একটা সাধারণ সংকেতের সাথে কোনো যৌগের সংকেত মিলে যায়, তাহলে ওটা দ্বারা অ্যামিন লেখা যাবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিলাম C4, তাহলে H কত হবে? 4 দুগুণে 8 আর 3 11, H11, আর একটা নাইট্রোজেন দেওয়া আছে। এখন এই সংকেতটা দ্বারা তুমি কি লিখবা? অবশ্যই অ্যামিন শ্রেণী লেখা যাবে। হ্যাঁ, সেই অ্যামিন শ্রেণীকে আবার আলাদা ক্লাসিফিকেশন করা যাবে, আলাদা হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। যেমন ধরো প্রথমটা যদি আমি লিখি CH3, CH2, 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 NH2, দেখো কয়টা কার্বন আছে? NH2 কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 11টা, এখানে তো 9টা আমরা জানি, আর এই 2টা, 11 আর নাইট্রোজেন একটা। এটা হলো কি সংক্ষেপে যদি বলি তাহলে বিউটাইল অ্যামিন পুরনো নাম, অথবা 1 অ্যামিনো বিউটেন। এটাকে আমরা ইচ্ছা করলে আবার একটু চেঞ্জ করতে পারি, 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে পারি, যেমন CH2NH, হ্যাঁ, তারপরে CH2 CH3 ডাই ইথাইল অ্যামিন, অথবা N ইথাইল অ্যামিনো ইথেন ইউপ্যাক নাম। ওকে, এরপরে যদি আমরা যাই আরেকটু, সেটা হলো CH2 দিলাম, এই N এর সাথে 2টা মিথাইল মূলক দিয়ে দিলাম, তখন এটাকে কি বলা যাবে? 3 ডিগ্রি অ্যামিনের সংকেত। এখানে আমরা কি বলতে পারি? NN ডাইমিথাইল অ্যামিনো ইথেন। তাহলে আমরা বুঝলাম C4H11 দ্বারা H11N এই সম্পৃক্তি দ্বারা 3 রকমের অ্যামিন লেখা যায়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। প্রথমত অ্যামিন লেখা যায়, পরে আবার ওটাকে দিয়ে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ইত্যাদি করতে পারি। লাস্ট হচ্ছে অ্যামাইড। অ্যামাইডে তো কি থাকে? বন্ড CONH2, বন্ড CONH2, আর এদিকে থাকে অ্যালকাইল মূলক। তাহলে এখানে সংকেতে কতটুকু পরিবর্তন হবে সেটা আগে আমি বুঝে নিই। এখানে সংকেতে কতটুকু পরিবর্তন হবে? CnH twice n +1 NO, কেমন? এখানে এই জায়গা কি হয়ে গেল? কমে গেল কি? 3 জায়গায় চলে না, CnH twice n +1 NO। ও আসলে কিভাবে? ওই যে অ্যামাইডের CO আছে ওখান থেকে। তার মানে দাঁড়ালো হচ্ছে অ্যামিনে 2টা হাইড্রোজেন বেশি আর অ্যামাইডে 2টা হাইড্রোজেন কম, আর যেহেতু অ্যামাইডে অক্সিজেন মূলক আছে সেজন্য নাইট্রোজেনের পাশাপাশি অক্সিজেন আসছে। তো একটা উদাহরণ নিই আমরা, যেমন C4 H কত হবে? তাহলে এখন 9NO, এরকম একটা সংকেত দিল। তুমি তো দেখে ভয় পেয়ে গেলে যে ও বাবা, এটা দিয়ে কি লেখা যাবে? কিছুই লেখা যাবে না।
অ্যামাইড শ্রেণীর যৌগ লেখা যাবে। তাহলে অ্যামাইড শ্রেণীর যৌগ লিখবো কিভাবে? প্রথমে 4 কার্বন বিশিষ্ট অ্যামাইডের প্রথমটা কি হবে? এটা হবে না, CONH2। এই যে এটার নাম কি? বিউটানামাইড। বিউটানামাইড। হ্যাঁ, 4টা কার্বন আর 9টা হাইড্রোজেন, 3 4 5 6 7 8 9 9টা হাইড্রোজেন। ক্লিয়ার? বিউটানামাইড। এটাও ওই তুমি অ্যামিনের মতো করে একটু ভিন্ন ভিন্ন ভাবে লিখতে পারো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হিসেবে। যেমন CONH এর সাথে একটা CH3 দিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে গেল কি? N মিথাইল প্রোপানামাইড। আবার যদি তুমি আরেকটু চেঞ্জ করো, CH3 CO N এর সাথে 2টা দিয়ে দিলাম, তাহলে এটার নাম কি হয়ে যাবে? দেখো 1 2 3 4টা কার্বন আছে, শুধু মিলাই দিবে, বাই চান্স ভুল হতে পারে। 3 3 9 9টা হাইড্রোজেন আছে, নাইট্রোজেন একটা, অক্সিজেন একটা। ঠিক আছে, তাহলে এর নাম কি? NN ডাইমিথাইল, 2টা কার্বন, তাহলে ইথানামাইড। NN ডাইমিথাইল ইথানামাইড। এই যে এতক্ষণ পর্যন্ত যত উদাহরণ দিলাম সবই কার্যকরী মূলকের উদাহরণ। হ্যাঁ, তো আমরা এই শিকল সমাণু, অবস্থান সমাণু আর কার্যকরী মূলক সমানুতা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব মেটামরিজম, টোটোমারিজম এবং এটা নিয়ে কথা বলা, নাকি আজকেই শেষ করে দেব? আজকেই শেষ করে দিই। ওকে, তাহলে এরপরে আসছে হলো মেটামরিজম আর টোটোমারিজম। এই বিষয়টা কেমন? মেটামরিজম দেখো তো, একটা জিনিস দেখে, এটাকে আমরা এরকম লিখতে পারি না? কার্যকরী মূলকের দুই পাশে যে কার্বন শিকল আছে, সেই কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা। কার্বন শিকলে যে কার্যকরী মূলকের দুই পাশে যে কার্বন শিকল রয়েছে, সেই কার্বন শিকলের সংখ্যা বা গঠনের ভিন্নতা রয়েছে, তাই না? এটার নাম কি? ডাই ইথাইল ইথার অথবা ইথক্সি ইথেন। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল প্রোপাইল ইথার অথবা মিথক্সি প্রোপেন। তো দুইটাই ইথার যৌগ, একটাতে হলো অক্সিজেনের দুই পাশে ইথাইল মূলক, আরেকটাতে হলো অক্সিজেনের দুই পাশে মিথাইল আর প্রোপাইল মূলক। এই যে কোনো একটা কার্যকরী মূলকের দুই পাশে যে কার্বন শিকল রয়েছে, সেই কার্বন শিকলের কার্বন পরমাণুর সংখ্যা অথবা গঠনের ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তাকে মেটামরিজম বলা হয়। তাহলে মেটামরিজম হতে হলে অবশ্যই যে কার্যকরী মূলকটা থাকে দুই যোজনী হতে হচ্ছে, তাই না? তাহলে এইভাবে আমরা ইচ্ছে করলে এখানে একটা সি লাগাই দিতে পারি, দিলে আমরা নতুন একটা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? এটা হলো 1 2 3 পেন্টানন 3, আর এটা হলো 1 2 3 পেন্টানন 2। পেন্টানন 3 পেন্টানন 2 কার্যকরী মূলক, ঠিক আছে, কিন্তু তার দুই পাশে কার্বন শিকল ভিন্ন হয়ে গেছে। ঠিক আছে, এই পাশে একটা কার্বন শিকল, একটা মিথাইল মূলক, এখানে একটা কার্বন শিকল যেখানে 3টা কার্বন পরমাণু রয়েছে, কার্বন শিকলের সংখ্যার ভিন্নতা হয়ে গেছে, অথবা সজ্জারও ভিন্নতা হতে পারে। হ্যাঁ, যাই হোক, একটা বিষয় মনে রাখবা, এই যে অবস্থান সমানুতার সাথে কিন্তু একটা রয়েছে, পার্থক্য রয়েছে, তাই না? অবস্থান সমানুর সাথে কি পার্থক্য রয়েছে? যখন আমরা এটাকে অবস্থান সমানু বিবেচনা করব, তখন কিন্তু একে আমরা কি বলতে পারি না, মেটামরিজম বলতে পারি না। যখন মেটামরিজম বলবো তখন একে অবস্থান সমানু বলতে পারবো না। কেমন? যখন আমরা সংজ্ঞাটা এই দৃষ্টিকোণ থেকে দেব যে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন শিকলের ভিন্নতা রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এটা হলো মেটামরিজম। আর যদি কার্যকরী মূলকের অবস্থানের কথা চিন্তা করো, সেই দৃষ্টিকোণ থেকে এরা অবস্থান সমানু। যেমন এখানে কার্যকরী মূলক 2 নম্বর কার্বন অবস্থিত, এখানে কার্যকরী মূলক 3 নম্বর কার্বন অবস্থিত। সুতরাং যেভাবে প্রশ্ন করবে সেভাবে উত্তর। এরা কি অবস্থান সমানু? ইয়েস। এরা কি তোমার মেটামরিজম? ইয়েস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো এরপরে আসছে হলো আমাদের কি? টোটোমারিজম। টোটোমারিজমটার কথা কি বলবো, আগে দেখাই বিষয়টা হলো, ধরো এটা হলো ইথানল। এই ইথানলকে যদি একটা পাত্রের ভিতর রেখে দিই, তাহলে ওই ইথানলটা দেখা যায় কি এরকম একটা যৌগে পরিণত হয়, পরীক্ষা করলে দেখা যায়।
রাখছিলাম ইথানল হয়ে গেছে ইথিনল, রাখছিলাম ইথানল হয়ে গেছে ইথিনল। এটা কিভাবে হলো এটা আগে দেখি। এই হচ্ছে আমাদের ইথানলের গাঠনিক সংকেত। এখানে যে ঘটনা ঘটে সেটা হলো এই যে কার্বন অক্সিজেন ডবল বন্ডে রয়েছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সে কি করে, এই যে ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রনটাকে সে টেনে নেয়, নিলে এখানে নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ হয়ে গেলে এই কার্বনের এখানে পজিটিভ হয়ে যায়। কার্বন তো পজিটিভিটি সহ্য করতে পারবে না, এই পজিটিভিটিটাকে প্রশমিত করার জন্য এই সিএইচ বন্ধনের যে হাইড্রোজেন রয়েছে ওই হাইড্রোজেনটা তখন কি হয়, এই সরি এই 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 মিথাইল মূলকে যে সিএইচ বন্ধন রয়েছে এই সিএইচ এর সিগমা বন্ধনটা দুই কার্বনের ভিতরে পুনর্বিন্যাসিত হয়ে পাই বন্ধনে পরিণত হয়। যখন এটা পাই বন্ধনে পরিণত হয় তখন এই হাইড্রোজেনটা আয়নে পরিণত হয়। যখন হাইড্রোজেনটা আয়নে পরিণত হয় তখন এই হাইড্রোজেনটা কি করবে, পাশের অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে যাবে। দেখো আগুন ধরেছে কোথায় আর ধোঁয়া উঠতেছে কোন জায়গায়, শুরু হয়েছে কি কোথায়, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এর ভিতরে অক্সিজেনের হলো তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে কি করছে এই ডাবল বন্ডের থেকে পাই বন্ধনের ইলেকট্রনকে টেনে নিয়ে নিজে নেগেটিভ হয়ে গেছে, এতে কার্বন পজিটিভ হয়ে গেছে। কার্বনের পজিটিভিটি প্রশমিত করার জন্য তার পাশের কার্বন সাহায্যের জন্য এগিয়ে আসছে। সে কি করছে, তার যে সিএইচ বন্ধন রয়েছে অনেকগুলো, এই সিএইচ বন্ধনের সিগমা বন্ধনকে দুই কার্বনের ভিতরে পাই বন্ধন হিসেবে পুনর্বিন্যাসিত করে দিয়েছে এর পজিটিভিটি দূর করার জন্য। এর ফলে আবার একটা হাইড্রোজেন কি হয়ে গেছে, আয়নিত হয়ে গেছে। যখনই হাইড্রোজেন আয়নে পরিণত হয়ে যাচ্ছে তখনই সে কি হচ্ছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। পাশেই রয়েছে তোমার হচ্ছে একটা ইলেকট্রন আধিক্য একটা পরমাণু, অর্থাৎ অক্সিজেন নেগেটিভ চার্জে রয়েছে, তখন ওই অক্সিজেন হাইড্রোজেনের সাথে আকৃষ্ট করে তার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা এখান থেকে কি পাচ্ছি, এখানে এই হাইড্রোজেনটা নাই, এখানে যেমন আছে তেমন, অর্থাৎ এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এইখানে সিঙ্গেল বন্ড ছিল, এটা ডাবল বন্ড হয়ে গেছে। এই কার্বনটাতে এই অক্সিজেন ছিল ডাবল বন্ডে, এর সিঙ্গেল বন্ড হয়ে গেছে। ও আগে অক্সিজেন শুধু একা ছিল, এখন হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, আর এখানে আগে থেকে হাইড্রোজেন ছিল। এই যৌগটারই কম্প্যাক্ট অবস্থা এটা, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে টোটোমারিজম। তাহলে টোটোমারিজমের সংজ্ঞা কি রকম দিব, একটু কঠিন, অর্থাৎ এই যে পুঁথিগত ল্যাঙ্গুয়েজটা একটু মনে রাখতে হবে। এখানে কার্যকারীমূলক পরিবর্তন হয়ে গেছে, দেখেছো? ছিল অ্যালডিহাইড মূলক, সে হয়ে গেছে অ্যালকোহল আর দ্বিবন্ধন যুক্ত মানে ইন মূলক, তাই না? তো এটার সংজ্ঞাটা এরকম করে দেওয়া হয়। গতিশীল, আবার দেখো এরা কি অবস্থা আছে, সাম্য অবস্থায় রয়েছে। হ্যাঁ, ধরো এই বোতলের ভিতরে যদি আমি ইথানল রাখি, ইথানল, তাহলে ওর কিছু অংশ আপনা আপনি ইথিনলে পরিণত হবে। হ্যাঁ, এবং ওই ইথিনল আর ইথানল এরা পরস্পর সাম্য অবস্থায় থাকবে, অর্থাৎ সব সময় কিছু ইথানল ইথিনল হয়ে যাবে আর কিছু ইথিনল ভেঙে আবার ইথানল হয়ে যাবে। এটা একটু স্থায়ী যৌগগুলো এর পরিমাণটা বেশি থাকে, প্রায় 80%। আর এটা একটু অস্থায়ী যৌগ, যেহেতু দ্বিবন্ধনের সাথে OH রয়েছে, যদি দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে OH থাকে তাহলে ওই অ্যালকোহল কিন্তু অস্থায়ী হয়, সেজন্য ওটা ভেঙে আবার এখানে পরিণত হয়। বাট এই দুইটা জিনিস হইতেই থাকে। তাহলে এদিকে কি হচ্ছে, কার্যকরী মূলকের পরিবর্তন হচ্ছে এবং সেটা গতিশীল অবস্থা রয়েছে। এই জন্যই সংজ্ঞাটা এরকম দেওয়া হয় যে গতিশীল কার্যকরী মূলক সমনতাকে টোটোমারিজম বলে। এই লাইনটা মুখস্থ রাখতে পারে না স্টুডেন্টরা, কিন্তু এখন তুমি আমার মনে হয় যেভাবে দেখেছি অবশ্যই মনে থাকার কথা। এখানে কার্যকরী মূলক কি অবস্থা রয়েছে, গতিশীল অবস্থা রয়েছে। একবার অ্যালডিহাইড কার্যকরী মূলক, একবার অ্যালকোহল আর অ্যালকিন কার্যকরী মূলক। অ্যালডিহাইড কার্যকরী মূলক, অ্যালকিন কার্যকরী মূলক, এবং এরা কি অবস্থা রয়েছে, গতিশীল অবস্থা রয়েছে। সুতরাং সংজ্ঞা দেব কি, গতিশীল কার্যকরী মূলক সমনতাকে টোটোমারিজম বলে। আমার মনে হয় বুঝতে পেরেছো, গতিশীল কার্যকরী মূলক সমনতাকে টোটোমারিজম বলে। হ্যাঁ, এখন টোটোমারিজমের দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে কি, এই যে এখান থেকে দেখে বলো, এক নম্বর শর্ত হচ্ছে যে কার্বনের সাথে অক্সিজেন অথবা নাইট্রোজেনকে ডাবল বন্ডে থাকতে হবে। সোজাসুজি কথা বলা আছে, অধিক তড়িৎ ঋণাত্মক মূলক। কার্বনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মূলক কে, অক্সিজেন আর নাইট্রোজেন। এছাড়া আর কে আছে কার্বনের থেকে অধিক তড়িৎ ঋণাত্মক যে ডাবল বন্ডে থাকতে পারে, নাই কিন্তু। সালফারের তো তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি না, তাই না? 2.5 একই, এরও 2.5। আর আছে হলো শুধুমাত্র ফ্লোরিন, ফ্লোরিন তো দ্বিবন্ধন গঠন করতে পারে না। সুতরাং আমরা সরাসরি বলতে পারি যে টোটোমারিজমের এক নম্বর শর্ত হলো কার্বনের সাথে অন অক্সিজেন
আর নাইট্রোজেন কি বন্ধনে থাকবে, দ্বিবন্ধনে থাকবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এটা হলো কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যুক্ত যে কার্বন, সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন থাকতে হবে। দেখো এখানে যদি সিএইচ বন্ধন না থাকতো তাহলে কিন্তু এই 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 সিগমা বন্ধনটা পাই বন্ধনে রূপান্তরিত হতে পারতো না। সেজন্য দ্বিতীয় শর্ত হচ্ছে কি আলফা হাইড্রোজেন থাকতে হবে। কমপক্ষে কয়টা? একটা আলফা হাইড্রোজেন থাকলেই হতো। এই যে এখানে তিনটা আলফা হাইড্রোজেন রয়েছে, তার মানে অনেক রয়েছে, একটা থাকলেই হবে। এগুলো মনে করো সিএল রয়েছে, এখানে বিআর রয়েছে, এখানে কি আছে? এইচ আছে, তাহলে এখানে টোটোমারিজম ঘটবে। কিন্তু এখানে তিনটাতেই সিএল রয়েছে, তাহলে কিন্তু টোটোমারিজম ঘটবে না। কেবলমাত্র সিএইচ বন্ধনের সিগমা বন্ধন পাই বন্ধনে রূপান্তরিত হতে পারে। সিসিএল বা সিবিআর অন্য কারোর সাথে যে সিগমা বন্ধনে থাকে ওই সিগমা বন্ধন পাই বন্ধনে রূপান্তরিত হতে পারে না। আশা করি বোঝা গেছে। তাহলে টোটোমারিজম কাকে বলে এবং এর শর্ত কি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। হ্যাঁ, তাহলে টোটোমারিজমের সঙ্গে আবার বলছি, গতিশীল কার্যকরী মূলক সমন্বয়কে টোটোমারিজম বলে। টোটোমারিজমের দুইটা প্রধান শর্ত, এক নম্বর হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন অথবা নাইট্রোজেনকে ডাবল বন্ডে থাকতে হবে, আর দুই নম্বর হচ্ছে কমপক্ষে একটি আলফা হাইড্রোজেন থাকতে হবে। যৌগটিতে অবশ্যই একটি আলফা হাইড্রোজেন থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যেমন ধরো তাহলে অ্যালডিহাইড দেয় আর কারা দেবে, কিটোনও দেয়। এই যে CH3 CO CH3, হ্যাঁ, প্রোপান, এটাও কিন্তু টোটোমারিজম প্রদর্শন করে। কিভাবে করে? এই যে জাস্ট এই অক্সিজেনটাকে তুমি কি করবে, অ্যালকোহল করবা। এই যে আমার কাছে সিস্টেমটা শেখো। এই অক্সিজেনটাকে অ্যালকোহল করব, ওকে। তো এই অক্সিজেনটা যদি অ্যালকোহল হয়, বাদ বাকি এখানে এক বন্ধন কি হয়ে যাবে, দ্বিবন্ধন। আর এখানে তো যেমন ছিল তেমন থাকবে। তাহলে এই হাইড্রোজেনে কটা থাকে? এখানে দুইটা থাকে না? দেখো খেয়াল করে, জাস্ট প্রোপানলকে আমি কি লিখেছি, প্রোপিনল। প্রোপিনল ইউপ্যাক নাম যদি বলি তাহলে কি বলবো, 1 2 3, অর্থাৎ প্রো 1 ইন 2 অল। প্রো 1 ইন 2 অল, এই যে ইন আর অল একসাথে আসছে, ইন আর অল একসাথে আসছে, এই জন্য একে একসাথে বলা হয় ইনল। কি বলা হয়? ইনল। আর এখানে কি কি যোগ আছে? কিটো। এখানে যেটা আছে এটুকুকে বলা হয় কিটোমূলক, এটুকুকে বলা হয় কিটোমূলক। এই জন্য এই জাতীয় ইনল, এই জাতীয় টোটোমারিজমকে কি বলা হয়? কিটো ইনল টোটোমারিজম। কিটো ইনল টোটোমারিজম মনে থাকবে, কিটো ইনল টোটোমারিজম, কিটো ইনল টোটোমারিজম। তাহলে প্রোপানল, প্রোপানন পরিণত হয় হচ্ছে প্রোপিনলে, সংক্ষেপে বললাম প্রোপিনল। আর এটাকে যদি আমরা ভালো করে বলি ইউপ্যাক নাম হিসেবে, তাহলে কি বলবো, প্রো 1 ইন 2 অল। আশা করি বোঝা গেছে। এই হলো টোটোমারিজম। তাহলে আজকে আমরা পুরোপুরি কাঠামোগত সমানতা তো পুরোপুরি শেষ হলো না, এখনো আমাদের মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা রয়ে গেছে। ওইটা একটু দেখাই দিই, মুক্ত শিকল বদ্ধ শিকল। এটা অ্যালকিন দিয়ে দেখাই দেবো একটা। লাস্ট যেটা আসছে আমাদের মুক্ত শিকল বদ্ধ শিকল, এটা হচ্ছে তোমার এই 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 শিকল সমানতারই আমি একটা বলবো যে উপশ্রেণী, মুক্ত শিকল বদ্ধ শিকল, মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা, মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা। ঠিক আছে, মুক্ত শিকল বদ্ধ শিকল সমানতা কারা প্রদর্শন করবে? একটা বড় উদাহরণ নিয়ে একবারে দেখাই দিই। যেমন ধরো C8 H 8 দুগুণে 16, এটা হলো একটা অকটিন। এই অকটিন দিয়ে আমরা কি করতে পারি, অনেকগুলো লিখতে পারি না? অকটিন 1 লিখে সেই অকটিন 1 এর আবার তোমার শিকলেতে প্রচুর পরিবর্তন আনতে পারি। যেমন ধরো CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 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 এরকম চলতে থাকলো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, এই হলো 8। এটা হলো অকটিন 1। এখন কি আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে শিকলি এরকম লিখতে পারি যে এখানে একটা CH3 দিলাম, এখানে CH3 দিলাম, 1 2 3 4 5 6 7 8। এখন এটা কি হয়ে গেছে বলো তো? হয়ে গেছে 1 2 3 4 5 6 6 মিথাইল হেপ্টিন 1,
6 মিথাইল হেপটিন 1, অর্থাৎ আমি এই অক্টিন যৌগটাকে দ্বিবন্ধনটাকে ফিক্স করে শিকল পরিবর্তন করতে পারি বিভিন্ন ভাবে, আবার দ্বিবন্ধনটাকে সরায়ে বিভিন্ন রকম অবস্থান সমতা তৈরি করতে পারি। এটা হলো মুক্ত শিকল অবস্থায়। কিন্তু আমি যদি চাই এটাকে বদ্ধ শিকল করতে পারি। এখন 8 কার্বন বিশিষ্ট বদ্ধ শিকল আঁকা তো মুশকিল। দেখ আমরা একটু ইয়ে করে আঁকি, ব্যাকাতারা করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই 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 এই, তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা একটা সাইক্লো অক্টেন। এটার নাম কি? সাইক্লো অক্টেন। এই প্রত্যেকটা কোণায় আছে CH2, CH2 করে রয়েছে, CH2, CH2। ঠিক আছে, এটা একটা সাইক্লো অক্টেন। 1 2 3 4 5 6 7 8 সাইক্লো অক্টেন। আবার আমরা 1 2 3 4 5 6 7, আর এখানে একটা দিয়ে দিলাম মিথাইল গ্রুপ। তাহলে এটা কি হয়ে গেল? মিথাইল সাইক্লোহেপ্টেন। প্রত্যেক কোণায় আছে, এখানে আছে CH, আর এরপরে প্রত্যেক কোণায় আছে CH2, 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 হ্যাঁ এটা হলো একটা CH2, CH2, হ্যাঁ। তাহলে এটার নাম কি হয়ে গেল? সাইক্লো মিথাইল সাইক্লোহেপ্টেন। এবার একটু সহজ হবে আঁকতে, যেমন এই যে এটার নাম কি হবে? ইথাইল সাইক্লোহেক্সেন। এগুলো কিন্তু সবই এই অক্টিনের বদ্ধ শিকল সমাণু। এগুলো তো মুক্ত শিকল সমাণু তোমরা পারবা, এজন্য আমি বদ্ধ শিকল সমাণুগুলো দেখাচ্ছি। তাহলে প্রথম হলো সাইক্লো অক্টিন, তারপর হলো মিথাইল সাইক্লোহেপ্টেন, তারপর হচ্ছে কি ইথাইল সাইক্লোহেক্সেন। এরপর যদি আমরা আরো লিখি তাহলে কি লেখা যাবে দেখি, এটাকে কি লেখা যাবে? এটা হচ্ছে প্রোপাইল সাইক্লোপেন্টেন। আরো লেখা যাবে এটার নাম কি? বদ্ধ শিকলেও 4টা কার্বন, মুক্ত শিকলেও 4টা কার্বন। তাহলে এখানে বদ্ধ শিকল প্রাধান্য পাবে, মুক্ত শিকল মূলক হবে। তার মানে এটা হলো বিউটাইল সাইক্লোবিউটেন, বিউটাইল সাইক্লোবিউটেন। এরপরে আমরা যদি এরকম লিখি, এবার কাহিনী পাল্টে গেছে। বদ্ধ শিকলে আছে 3টা কার্বন, আর মুক্ত শিকলে আছে 5টা কার্বন। এখন বদ্ধ শিকলে গেছে পার্শ্বমূলক, মুক্ত শিকলে গেছে প্রধান শিকল। তাহলে নাম কি হবে? সাইক্লোপ্রোপাইল পেন্টেন। কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। 1 2 3 4 5। তাহলে কি লিখবো? 1 সাইক্লোপ্রোপাইল, সাইক্লোপ্রোপাইল পেন্টেন। দেখো কোথা থেকে শুরু করছি, কোথায় এসে ঠেকতেছে, হ্যাঁ। 1 সাইক্লোপ্রোপাইল পেন্টেন। এটাকে সরাই যদি এখানে দিই 2 সাইক্লোপ্রোপাইল পেন্টেন, এটাকে সরাই যদি 3 নম্বরে দিই 3 সাইক্লোপ্রোপাইল পেন্টেন। বুঝা গেছে? আবার এখান থেকে আমরা কি করতে পারি? আরো চেঞ্জ করতে পারি। যেমন ধরো এখানে যদি আমরা ইথাইল না লিখে 2টা মিথাইল লিখতাম, তাহলে কি হতো? 1 2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। আবার এই দিকে যদি এখানে দিতাম 1 3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এটাকে যদি এখানে দিতাম 1 4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। খবরদার বেনজিন না কিন্তু, ভিতরে বললা নাই, হ্যাঁ। ওকে, আবার যদি আমরা এইটার ক্ষেত্রে একটু চেঞ্জ করি, ধরো কি চেঞ্জ করব? এখানে 3 দিলাম আর এখানে দিলাম ইথাইল হলো, এটাকে কি নাম বলবো? এর ক্ষেত্রে বা নাম বাড়ি, ইথাইলকে 1 নম্বর দেবো না মিথাইলকে? ওই যে আগে বলেছিলাম, আবার রিকল করা দিচ্ছি। ইথাইল হলো ই দিয়ে শুরু, অ্যালফাবেটিক্যালি আগে, আর মিথাইল হচ্ছে এম দিয়ে পরে, সেজন্য এটাকে 1 নম্বর ধরতে হবে। তো এটা 1, এটা 2, তো 3 4 5। তাহলে এটা কি? 1 ইথাইল 2 মিথাইল সাইক্লোপেন্টেন, 1 ইথাইল 2 মিথাইল সাইক্লোপেন্টেন। এভাবে এটাকে চেঞ্জ করে দিই। এই হলো তোমার মুক্ত শিকল বদ্ধ শিকলের ব্যাপার। বুঝা গেছে? তাহলে যদি কোনো অণু দিয়ে আমরা কি করতে পারি, মুক্ত শিকল যৌগ এবং বদ্ধ শিকল যৌগ দুইটাই দেখে, তখন সেটা হচ্ছে মুক্ত শিকল বদ্ধ শিকল সমান্তর হবে, তাই না? তো আশা করি মুক্ত শিকল বদ্ধ শিকলের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এবং পাশাপাশি
সম্পূর্ণ কাঠামোগত বা গঠনগত সমাধান নিয়ে যা কিছু আলাপ করা যায় মোটামুটি আমার সাথে ছিল সেটা করলাম। তোমাদের এই বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। তোমার স্টেডিও সমানতার ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।